ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে শুভেন্দুর পিএসকে গুলি করে হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি বিজেপির। সন্দেহে তীর তৃণমূলের দিকে, ঘটনার নিন্দা দলটির। তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা, যৌথ বিজ্ঞপ্তি। সরকারি দপ্তরে হয়রানি মুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা, প্রশাসনকে জনমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। অশ্রু আর ভালোবাসায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির জানাজা, মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার। 2 শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত। গত অর্থ বছরের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানি কমেছে 25%, কেজিতে 200 টাকা পর্যন্ত মূল্য হ্রাস। চোরাই পথে পাচার হয়ে আসায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সকালের সময়ের সঙ্গে আছি আমি সাব্বিরা মজুমদার। ভারতের পশ্চিমবঙ্গে গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। বুধবার মধ্যমগ্রামে তার গাড়ি থামিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হন গাড়ি চালকও। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন শুভেন্দু। মমতার দলের দিকে অভিযোগের তীর বিজেপির। তবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিবের গাড়ি থামায় কয়েকজন। গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ, গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেরা। ঘটনার পরপরই সেখানে পৌঁছান নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ করেন। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি, ওখানে সুশাসন জারি চলছে। কিন্তু মধ্যমগ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার পিএকে মারা হয়েছে। গুলির ঘটনার পর নিহতের মরদেহ ও আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে। তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। নির্বাচন পরবর্তী সব হত্যার ঘটনার তদন্তের আহ্বান দলটির। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মীরা। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় দখলের হিড়িক পড়েছে। বিজেপি কর্মীদের দাবি, এগুলো আগে কংগ্রেসের অফিস ছিল, তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়েছে। দখলের পাশাপাশি সংঘাতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া আর উদয়নারায়ণপুরেও তৃণমূল বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যে গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর দাবি আরও জোরালো হয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে যাওয়ার পরও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই বলে উল্লেখ করে দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। তবে 7 মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে এদিনই মুখ্যমন্ত্রীর পদ হারাবেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
এদিকে ভারতের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিস্তারিত জানাতে হিলি সীমান্তে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। অনুপ্রবেশ বা পোস্ট ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। তো জয়পুরহাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুর বারী জানিয়েছেন, তিনি জানান যে সদর অধিদপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর থেকে পুরো সীমান্ত এলাকায় তারা সিসি ক্যামেরা মনিটরিং করছেন, বিশেষ করে তারা নজরদারি বৃদ্ধি করেছেন, বিভিন্ন তল্লাশি করছেন। তারা বলছেন যে ভারতে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তীতে যে উদ্ভূত পরিস্থিতি পরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলছেন যে জয়পুরহাট সীমান্ত পুরো এলাকায় যে চেকপোস্টগুলো রয়েছে, গত রাত থেকে সে চেকপোস্টগুলোতে তারা তল্লাশি বাড়িয়েছে। সীমান্ত এলাকায় অন্য কোনো মানুষকে প্রবেশ করা থেকে তারা বিরত করছেন। বিশেষ করে যদি আপনাকে একটু দেখায়, পুরো সীমান্ত তারা পুরো সিসি ক্যামেরার পাশাপাশি এবং সাদা পোশাকে তারা নজরদারি বৃদ্ধি করেছেন। তারা এখানে যারা সদস্য আছে পুরো সীমান্ত এলাকায় তারা ডগ স্কোয়াড দিয়ে তারা এখানে নজরদারি রাখছেন। বিশেষ করে তারা বলছেন যে কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ যেন করতে না পারে, সে ব্যাপারে তারা কিন্তু সচেতন আছেন। তিনি আরো বলেছেন যে বিশেষ করে জয়পুরের যে জায়গাগুলো দিয়ে অবৈধ প্রবেশ করা সম্ভব বা ঝুঁকি রয়েছে, সেই জায়গাতে তারা সাদা পোশাকে তারা নজরদারি বৃদ্ধি করেছেন। তারা বলছেন যে কোনোভাবে যেন অবৈধ অনুপ্রবেশ বা পুশিন করতে না পারে, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছেন। আমরা সকালের থেকে দেখেছি যে হিলিপুরা সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে যে জোরদার তল্লাশি সেটা আমরা লক্ষ্য করেছি। তারা এখানে তারা যে বিভিন্ন এলাকায় তারা ঘুরছেন, তারা কথা বলছেন। লতিফুর বারী আরেকটা বিষয় জানিয়েছেন, বিশেষ করে যে মসজিদেও তারা কিন্তু বিভিন্ন মুয়াজ্জিম বা যারা মসজিদের দায়িত্বে তাদেরকে বলা হচ্ছে, বিশেষ করে আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে কোনো মানুষ যেন, কোনো ব্যক্তি ভারতে যেন কারো লোভে পড়ে যেন গরু আনতে যায়, যেন কোনো প্রকার যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তিনি কিন্তু এটাও জানিয়েছেন। তিনি বলছেন যে যাতে করে সীমান্ত এলাকার যারা আছেন তাদেরকে সচেতন হওয়ার কথা তিনি জানিয়েছেন। বিশেষ করে কোনো মানুষ যেন অবৈধ প্রবেশ করতে না পারে এবং স্থানীয়দের তিনি সহযোগিতা চেয়েছেন, কেউ যেন সীমান্ত পেরিয়ে যেন বাংলাদেশে আসতে না পারে, সেটাও তিনি জানিয়েছেন। হিলি সীমান্ত এলাকা থেকে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বিধানসভা নির্বাচনের পর সতর্ক অবস্থানে আছে বিজেপি এবং সে বিষয়ে তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। এছাড়া নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেছে ঢাকা। বেজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি সমাধানে 2011 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি চূড়ান্ত হলেও আলোর মুখ দেখেনি সেটি। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেছে সরকার। বাংলাদেশ চীন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকেও বিশেষ গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা। বুধবার বেইজিংয়ে বৈঠকে বসেন বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছায় দুই দেশ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তার উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশ তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করে। তিনি আরো বলেন, বাংলাদেশের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। তাইওয়ান প্রশ্নে বাংলাদেশ দৃঢ়ভাবে চীনের পাশে আছে এবং বাংলাদেশ এক চীন নীতি অনুসরণ করে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যে ঐতিহ্যগত বন্ধুত্ব তা আরও গভীর করতে চায় বেইজিং। চীন তার সক্ষমতার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সমর্থন অব্যাহত রাখার কথাও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। সরকারি দফতরে দ্রুত হয়রানি মুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। মানবিক ও কল্যাণকর কাজে জেলা প্রশাসকদের সহযোগিতারও আশ্বাস দেন সরকার প্রধান।
ও সংস্কৃতি বিষয়ক শেষ হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাপনী অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সরকারি দপ্তরে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। জেলা প্রশাসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে যে কোনো মানবিক ও কল্যাণমূলক কাজে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। সরকার প্রধান বলেন, দেশ ও জনগণের কল্যাণে দলীয়ভাবে দেয়া ইস্তিহারে জনগণ সমর্থন জানিয়েছেন। তাই এটি এখন জনগণের এবং সরকারের ইস্তিহার, যা বাস্তবায়ন করতে হবে। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা নৈশভোজে অংশ নেন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৮,০০০ টাকার বেশি অফার। মার্কিন শুল্ক যুদ্ধে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়লেও দেশটিতেই বাড়ছে বাংলাদেশি পণ্যের রফতানি আয়। এমন পরিসংখ্যানে দিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। একই সময়ে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ গন্তব্য যুক্তরাজ্য বেড়েছে রফতানি। তবে ধারাবাহিকভাবে কমেছে বাংলাদেশি পণ্যের তৃতীয় শীর্ষ গন্তব্য জার্মানিতে। গেল বছরের 2 এপ্রিল ট্রাম্পের শুল্কযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বদলে যেতে থাকে বিশ্ব অর্থনীতির পরিচিত রূপ। শুল্কাতঙ্কে অনেকটাই থমকে যায় আমদানি রফতানি। আগস্টে মার্কিন শুল্কনীতি কার্যকর হলে এর নেতিবাচক প্রভাব পড়ে খোদ যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে। বর্ধিত পণ্যমূল্য ও মূল্যস্ফীতির ধাক্কা সামাল দিতে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করেন ভোক্তারা। এমন বাস্তবতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশি পণ্যের রফতানি আয়। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, 2025-26 অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি হয়েছে $736 কোটি 19 লাখ। 2024-25 অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল $718 কোটি 67 লাখ। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় প্রায় 2.5% বেড়েছে। এদিকে মাস ব্যবধানে প্রায় 23.5% রফতানি আয় এসেছে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রফতানি হয়েছে $387 কোটি 51 লাখ পণ্য। তবে ঘুরে দাঁড়াতে পারেনি রফতানি আয়ের হিসেবে তৃতীয় অবস্থানে থাকা জার্মানি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশটি থেকে রফতানি আয় এসেছে $386 কোটি 18 লাখ। গেল অর্থবছরের একই সময়ে ছিল $436 কোটি 49 লাখ। অর্থাৎ বছর ব্যবধানে জার্মানি থেকে বাংলাদেশি পণ্যের রফতানি আয় কমেছে 11.5% বেশি। শিমুল হোসেন, সময় সংবাদ। সকালের সময় আরো থাকছে, খুলনা বিভাগে হামের টিকাদান কর্মসূচিতে বড় বাধা স্বাস্থ্যকর্মী সংকট। অনেক এলাকায় কার্যক্রম ব্যাহত, বাড়ছে ঝুঁকি। দ্রুত জনবল নিয়োগের আশ্বাস। কোরবানির ঈদ সামনে রেখে বৈধ পথে মশলা আমদানি কমার পাশাপাশি দামেও ধস নেমেছে। গত অর্থ বছরের তুলনায় যেমন চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানি 25% কমেছে, তেমনি এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে সব ধরনের মশলার দাম কেজিতে কমেছে 200 টাকা পর্যন্ত। ভারত থেকে চোরাই পথে চাহিদার অতিরিক্ত মশলা পাচার হয়ে আসায় আমদানি এবং দাম দুটোই কমছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। সাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি এলাচ 4100 টাকায় বিক্রি হলো, চলতি সপ্তাহে 200 টাকা কমে বিক্রি হচ্ছে 3900 টাকায়। একইভাবে সপ্তাহের ব্যবধানে লবঙ্গে 50 টাকা কমে 1300 টাকা, জিরা 530 টাকা এবং গোলমরিচ 1010 টাকায় বিক্রি হচ্ছে। একদিকে বাজারে যেমন মশলার দাম কমছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানি তো ধস নেমেছে। আমদানিতে যেটা করতে চাইতেছে, কিন্তু আমার মনে হয় না যে এখানে ব্যবসায়ীর কাছে তেমন একটা চাহিদা পরিমাণ এলসি করার মতো টাকা আছে, আমার একটা ধারণা। কারণ কস্টিং হয় একরকম, কিন্তু মাল বিক্রি হচ্ছে একরকম, তাহলে আপনি কতক্ষণ লোকসান দিয়ে আপনি ব্যবসাতে দাঁড়িয়ে থাকবেন। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে 2793 মেট্রিক টন জিরা, 1257 মেট্রিক টন লবঙ্গ, 1098 মেট্রিক টন এলাচ এবং 346 মেট্রিক টন জয়ফল আমদানি হয়েছে। জিরা, লবঙ্গ, এলাচ এবং জয়ফলের মতো মশলার আমদানি তুলনামূলক 25% কমলো। বেড়েছে দারুচিনি, গোলমরিচ, জয়ত্রীর আমদানি। আমদানির যে ধারাবাহিকতা রয়েছে তাতে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট দেখা দিবে না, কারণ চিটাগং কাস্টম হাউস ছাড়াও অন্যান্য বন্দর দিয়ে যথেষ্ট পরিমাণ আমদানি হচ্ছে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত দিয়ে চোরাই পথে মশলা আনার প্রবণতা বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পাইকারিতে মশলার দাম কমায় খুচরা বাজারের প্রভাব পড়েছে। ইম্পোর্টারদের যে কস্টিংয়ে এখানে মাল আসে, এই কস্টিংয়ে সেই এখন বেলেগে মাল ঢোকার কারণে মশলাগুলো আমরা ওই বরাবরই কস্টিং রেটও বেচতে পারতেছি না। এখন একদিকে বেচা বিক্রি নাই, অন্যদিকে হচ্ছে কি আমাদের এখানে ইন্ডিয়া ল্যান্ড বর্ডার শেয়ার আছে, ইন্ডিয়া থেকে আমাদের এলসির মাধ্যমে মাল আসতেছে, এই কারণে মূলত কম আছে আর কি বাজার। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি জিরা, গোলমরিচ এবং এলাচ আমদানি হয়। এছাড়া লবঙ্গ, দারুচিনি, জায়ফলের মতো মশলা ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। কোরবানের আরও অন্তত 1 মাস সময় থাকলেও বাজার সয়লাভ হয়ে গেছে বিদেশ থেকে আমদানি করা মশলায়। একই সাথে প্রতিবেশী দেশ ভারত থেকেও নানা পথে মশলা আসছে বাজারে, আর তাই দামও নিয়ন্ত্রণে রয়েছে, এমনটি বলছেন আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগে টিকাদান কর্মসূচি শুরু হলেও বড় বাধা স্বাস্থ্যকর্মী সংকট। বিভাগের 10 জেলায় 20,909টি পদের বিপরীতে শূন্য প্রায় 1/3। এতে ব্যাহত হচ্ছে টিকা কার্যক্রম, বাড়ছে ঝুঁকি। আব্দুল আলিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাল মামুন রুবেল। সুভাষচন্দ্র গায়েন খুলনার বটিয়াঘাটার 3 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তবে জনবল সংকটে সপ্তাহে 2 দিন 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই উপজেলার জলমাই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে। ডিউটি ছাড়াও আমাকে অতিরিক্ত এখান থেকে একটা নদী পার হয়ে 20 কিলো দূরে দায়িত্ব পালন করতে হয়। স্বাস্থ্য সহকারী পদ এখানে আজ বিগত প্রায় 12 থেকে 15 বছর নিয়োগ হয় না। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগ জুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে সুভাষচন্দ্রের মতো সব স্বাস্থ্য সহকারীর কাঁধে এখন অনেক দায়িত্ব। তবে জেলায় 392টি স্বাস্থ্য সহকারীর পদের বিপরীতে কাজ করছেন মাত্র 150 জন। এতে স্বাস্থ্য সেবার চাকা চললেও গতি কম। একই চিত্র পুরো খুলনা বিভাগে। 10 জেলায় 20,909টি পদের বিপরীতে কর্মরত 14,021 জন, অর্থাৎ প্রায় 1/3 পদই শূন্য। অন্যান্য পদেও জনবল সংকটের একই চিত্র। এতে একজন কর্মীকে একসঙ্গে টিকাদান, ইপিআই, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ 10 ধরনের দায়িত্ব পালন করতে হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রতিটা ওয়ার্ডে হচ্ছে 2 জন করে স্বাস্থ্য সহকারী থাকার কথা, সেক্ষেত্রে একজন স্বাস্থ্য সহকারী আছে। এমন ওয়ার্ড আছে যেখানে স্বাস্থ্য সহকারী নেই। 2015 সালের পর থেকে শুধু আশ্বস্তই করে যাচ্ছে, কিন্তু কোনো নিয়োগের ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ে বৃহৎ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত অভিজ্ঞ জনবল। তবে সেখানে ঘাটতি থাকায় চাপ ও সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। জনবল দরকার, আর একটা হলো আমার ভ্যাকসিন দরকার। তো এই ক্ষেত্রেও সরকার যদি জনবল নিয়োগ না দেয়, তাহলে কিভাবে এই শিশুদের শনাক্ত হবে, কিভাবে তারা টিকা পাবে?
যদিও স্বাস্থ্য বিভাগের দাবি সংকট কাটাতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও সিনিয়র নার্সদের কাজে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়েও কাজ চলমান রয়েছে। পুরো বিভাগে 10 জেলার ভিতরে 4টি জেলায় কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, বাকিগুলি নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে আছে। খুলনা বিভাগে 15,97,821 শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 116 জন। এই মুহূর্তে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। কুষ্টিয়ায় কিন্তু বৃদ্ধি পেয়েছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। ইতিমধ্যে কুষ্টিয়ায় যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতাল কিন্তু আজকে সকালের রিপোর্ট অনুসারে 116 জন রোগী ভর্তি রয়েছে। বিশেষ করে কুষ্টিয়ার মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই কমপ্লেক্সগুলোয় কিন্তু এখন পর্যন্ত প্রায় 116 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন অফিস থেকে। তবে বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে পরিমাণে বেড রয়েছে তাতে কিন্তু অতিরিক্ত রোগী এর ভার বহন করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক। তবে এখানে বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং যে কুষ্টিয়া যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোগী রয়েছে এবং এই অতিরিক্ত রোগীর ভার বহন করা কিন্তু হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষগুলো। তবে পর্যাপ্ত পরিমাণে ওষুধের বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছে, কারণ অতিরিক্ত ওষুধ কিন্তু মজুদ রয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ কুষ্টিয়া মেডিকেল কলেজে। তবে আমি কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে মূলত ইতিমধ্যে কিন্তু এই যে হামের উপসর্গ বিষয়ে কিন্তু সচেতনতামূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে টিকাদান যে কর্মসূচি সেটি কিন্তু তারা নিয়মিত পরিচালনা করছেন এবং বিশেষ করে যারা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে সেই রোগীগুলোকে কিন্তু আলাদাভাবে পরিচর্যা করার বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন অফিস থেকে। কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 10 জন রোগী কিন্তু মারা গেছে, যার অধিকাংশই কিন্তু 10 মাসের নিচে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সচেতনতা এখন মূল চিকিৎসা বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি জানিয়েছেন যে মূলত যত সচেতনতামূলক অবস্থানে বিশেষ করে শিশুদের পিতামাতা থাকবে তত কিন্তু শিশু সুস্থ রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়ে আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে 20টি সিট রয়েছে সেই 20টি সিটের বিপরীতে প্রায় 30 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার যে জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। তো কুষ্টিয়ার যে হাসপাতাল থেকে হামের রোগী মৃত্যু এবং চিকিৎসা নিয়ে এসেছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক, অথচ গেল 8 মাস ধরে মেহেরপুরের ক্লিনিকগুলো ওষুধ শূন্য। চিকিৎসা নিতে গিয়ে ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে আসছেন অসহায় মানুষ। অনেককে ছুটতে হচ্ছে জেলা শহরের হাসপাতালে। যদিও বরাবরের মতোই সিভিল সার্জন শোনালেন আশার বাণী। সীমান্তবর্তী এলাকা হরিরামপুর কমিউনিটি ক্লিনিকের ওষুধ সংরক্ষণের আলমারিটা পড়ে আছে ফাঁকা। গেল 4 মাস ধরে রোগীদের ওষুধ দিতে পারছেন না প্রতিষ্ঠানটির স্বাস্থ্য সহকারী। প্রতিদিনই শিশু, বয়োবৃদ্ধ সহ সাধারণ মানুষ প্রাথমিক সেবা নিতে এসে ফিরছেন শূন্য হাতে। ব্যাহত হচ্ছে গ্রামীণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা। জেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এখন একই অবস্থা। আমরা কোনো ওষুধ পাচ্ছি পালি পর আমাদের খুবই ভালো হইতো ছেলের পক্ষে। ওষুধ নিতে এসে আমরা ঘুরে যাই, পাইনি বলবে নেই, যখন ছিল তখন দিয়েছি, এখন নেই। আজকে প্রায় 9 মাস ওষুধ পাইনি, আমাদের বাচ্চা নিয়ে ঘুরে যেতে হয়। আমরা মেহেরপুরে যেতে পারি না, অটো ভাড়া লাগবে বলে। ওষুধ আসলে পরে তো সেবা পাওয়া যাবে এখানে। নাতে নিয়ে এসলাম যে ওষুধ নেবো, ঠান্ডা জ্বর কাশি, পাচ্ছিনি ওষুধ, 5-6 মাস ওষুধ দেয়নি। গেল বছরের আগস্টে সর্বশেষ ওষুধ বরাদ্দ হলেও ডিসেম্বর নাগাদ তা শেষ হয়ে যায়। চলতি বছরে ওষুধ সরবরাহ না পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য সহকারীরা। এলাকা গরিব মানুষগুলা হাসপাতাল যেতে দেখাইছে যে গাড়ি ভাড়া, ডাক্তার খরচ, সময়ের ব্যয়,
এগুলো দিয়ে দেখা যাচ্ছে যে সুবিধা ভোগ করতে ভাত পাইতো এখানে সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে মানুষ জনগণ আশপাশের জনগণ এই ক্ষোভ প্রকাশ করছি। আমরা 2025 সালের আগস্ট মাসের 12 তারিখে লাস্ট ওষুধ পেয়েছি, মধ্যবর্তী সময় আমরা আর ওষুধ পাইনি। সবকিছুর চাহিদা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পাঠিয়েছি, তারপর তারা জানিয়েছেন যে আমাদের চাহিদা মোতাবেক ওষুধটা পাঠানো হবে। প্রতি 3 মাস অন্তর 26 প্রকার প্রাথমিক চিকিৎসার ওষুধ বরাদ্দ পেলেও এই বছর এখনো মেলেনি জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সিভিল সার্জন। একটু সমস্যা হয়েছে, মনে করেন যার বাসা একটু দূরে, হাসপাতাল থেকে দূরে, তার একটু আসতে হয়েছে, এটাই সমস্যা। কিন্তু আমরা এমএসের মধ্যে ওষুধ কিনা আছে, সেগুলি আমরা দিতে পেরেছি। কমিউনিটি ক্লিনিকে ওষুধ স্বল্পতার কারণে মানুষের একটু সমস্যা হয়েছে আর কি। এখন আশা করি এই সরকারের আমলে এই সমস্যা আর হবে না। মেহেরপুর জেলায় 3টি উপজেলায় মোট 72টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সকালের সময় আরও থাকছে ঈদুল আজহা ঘিরে কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। গোখাদ্য সহ পরিচর্যায় বেড়েছে খরচ, কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কা। এক যুগের বেশি সময় পার হলেও খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নির্মাণ শেষ হয়নি। খানাখন্দে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। মাত্র 4.25 কিলোমিটার সড়কের কাজ এক যুগেও শেষ না হয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও ঠিকাদারের গাফিলতিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। নিয়ামুল কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। সড়কে জমে থাকা পানিতে ডুব দিয়ে অভিনব প্রতিবাদ এই যুবকের। খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ শেষ করার দাবিতে কখনো মানববন্ধন, আবার কখনো ভাঙা সড়কে জমে থাকা পানিতে ধান রোপণ করে প্রতিবাদ অব্যাহত রেখেছেন নগরবাসী। তবে দীর্ঘ 13 বছর পার হয়েছে, দফায় দফায় সময় বেড়েছে, ব্যয় বেড়েছে 3 গুণ, বদলায়নি দৃশ্যপট। উপরন্তু 9 মাস ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। 3.78 কিলোমিটার সড়কটি ঘুরে দেখা যায় সংস্কারের অভাবে রূপসা সেতুর অ্যাপ্রোচ অংশের গর্তগুলো এখন ডোবায় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বছরের পর বছর সড়কের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। সামনে পিছন দেখেন ভেঙে গেছে গাড়ির, এই রাস্তার অবস্থা জম্মের খারাপ। যেতে যাবো খালি ব্রিজটা মাথাতে লাগবে 1 ঘন্টা। গাড়ি মনে হচ্ছে কি যে খাল দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। গাড়ি অনেক পাল্টি খেয়েছে, পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারাও গেছে। বৃষ্টির সময় তো অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়, অটো একদম উল্টে যাওয়ার মতো অবস্থা। দ্রুত এই রাস্তার উন্নয়ন হোক, উন্নতি হোক, যাতে মানুষের চলাচলের সুবিধা হয়। কেডিআর যেন দ্রুত কাজ করে আমাদের ভোগান্তি থেকে আমাদের রেহাই দেয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায় 2013 সালে একনেকে অনুমোদনের পর জমি অধিগ্রহণ সহ অন্যান্য জটিলতায় কাজ শুরু হতে সময় লাগে 2020 সাল পর্যন্ত। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা মেয়াদ ও মূল্য বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স 2024 সালের জুন পর্যন্ত অর্ধেক কাজও শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে কেডিএ। দীর্ঘ এই সময় কাজ শেষ না হওয়ায় কেডিএর অব্যবস্থাপনাকেই দায়ী করছেন নাগরিক সমাজ ও অর্থনীতিবিদরা। প্রশাসন বলছে আমরা কাজ দিয়েছি, ঠিকাদার কাজে ডিলে করছেন। 12 বছর যদি একটি রাস্তা করতে লাগে, সেই জায়গাটিতে জনগণ কিভাবে ভালো কিছু আশা করতে পারে? জনগণ তো আসলে হাঁপিয়ে উঠছে। রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গল্লামারি এবং 0 পয়েন্ট গিয়ে শুধুমাত্র এই 4 কিলোমিটারই হয়তো 20 কিলোমিটারের সমান তাদের পরিবহন এবং সময় ব্যয় হচ্ছে। কেডিএ বলছে ঠিকাদারের গাফিলতিতেই ঘটেছে এমন বিড়ম্বনা। সংকট সমাধানে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। পিপিআর 2025 অনুযায়ী আমরা অগ্রিম টেন্ডারের কার্যক্রম করে ফেলেছি। এখন আপনার এটা একনেকে অনুমোদন হলে আমরা নোটিফিকেশন অ্যাওয়ার্ড দেবো আর কি। সম্প্রতি 3য় দফায় প্রকল্প সংশোধন করে ব্যয় 259 কোটি টাকা থেকে 280 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাঙা ব্রিজের কারণে দুর্ভোগে হাজারো মানুষ। 15টি গ্রামের বাসিন্দারা পথ ঘুরছেন কয়েক কিলোমিটার। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন হাসপাতালগামী রোগীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলে ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। মাহফুজ মামুনের তথ্য, ছবিদের রিপোর্ট। প্রায় 45 বছর আগে পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের খালের ওপর ব্রিজ নির্মাণ করে। তবে বছর কয়েক আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও ঝুঁকি নিয়েই যানবাহন ও সাধারণ মানুষের পারাপার।
কিন্তু 2024-এর জুনে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়লে একেবারেই বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এরপর থেকে 10 মিটার দীর্ঘ ব্রিজের জন্য অন্তত 2 থেকে 3 কিলোমিটার পথ বেশি ঘুরতে হয় স্থানীয়দের। এতে মাঠের ফসল, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা ব্যাপক বিড়ম্বনার শিকার হন। আমাদের ধান, পাট এবং যাতায়াতের খুবই অসুবিধা। এই ব্রিজটা আজ গত 2 বছর আগে ভেঙে গেছে, কিন্তু এই ব্রিজটা দেখাশোনার মতো তেমন কোনো লোক নেই। আমাদের হসপিটাল যাইতে হয়, জোয়ারা সেখানে যাইতে পারছি না, মালামাল বিক্রি করতে যাবো সেটা যাইতে পারছি না। স্কুলে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, তারা আসতে যাইতে একটু সমস্যা হয়। গাড়ি চলাচল করা অনেক কষ্ট, রাত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বরাদ্দ পেলে ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলমডাঙ্গা উপজেলায় জিকের প্রকল্পের আওতাধীন সনাতনপুরে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এই ব্রিজটি আমরা মেরামতের জন্য চাহিদা দিয়েছি। আগামী অর্থ বছরে প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা ব্রিজটি মেরামত করতে পারব। আলমডাঙ্গার সনাতনপুর ব্রিজ দিয়ে প্রতিদিন ছোট বড় 120টি যানবাহন চলাচল করত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ঈদুল আজহায় কোরবানির জন্য যশোরে 1,17,977টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। গোখাদ্য সহ পশু পরিচর্যায় বেড়েছে খরচ। এই অবস্থায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কা তাদের। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গবাদি পশুর উৎপাদন বাড়াতে খামারিদের সহযোগিতা করা হচ্ছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারিদের। পরম যত্নে চলছে পশু পরিচর্যা। যশোরের 8 উপজেলার বিভিন্ন খামারে নজর কাটছে শাহিওয়াল, সিন্ধি এবং ফ্রিজিয়ান জাতের গরু। খামারিদের দাবি গোখাদ্যের দাম বেশি, তার উপর পরিচর্যা খরচও বাড়ছে। এই অবস্থায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসান গুনতে হবে তাদের। প্রত্যেকটা বছরই তো আশা করে থাকি আমরা খামারিরা যে সারা বছর পরিচর্যা করে, পরিষ্কার করে, যত্ন সহকারে লালন পালন করে একটা লাভের আশায় সবাই থাকে। দুপুরবেলায় 20 কেজি ঘাস আর আপনার 3 কেজি বিচলি দিয়ে খাবার দিই। এদেরকে দিনে 2 বার গোসল করাই, এদেরকে সুন্দর পরিবেশে রাখি। এটা ঈদে বিক্রি করার জন্য এটাকে প্রস্তুত করতেছি। প্রতিটা জিনিসের খরচ বেড়ে গেছে, যে কারণে একটু সংশয় আছে যে গরু পালছি, দেখা যাচ্ছে যে গরু নির্দিষ্ট দাম পায় কিনা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, বছর জুড়ে খামারিদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। যে সমস্ত খামারি গরু হৃষ্টপুষ্টকরণ করেছে, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এবার কোনো অংশে গরু সংকট হবে না, বরং যশোর জেলায় এটা উদ্বৃত্তই আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে যশোর জেলায় 13,640 জন খামারি রয়েছে। এবছর 1,17,977টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে গরু 36,259টি, ছাগল 81,276টি ও ভেড়া 442টি। সময় সংবাদ, যশোর। কোরবানির ঈদে অধিক লাভের আশায় গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। গোখাদ্যের দাম বাড়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা অনেকে। পশুপালনে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশিদের রিপোর্ট। কুষ্টিয়ায় প্রায় 20,000 খামারে কোরবানির ঈদকে সামনে রেখে 2 লাখ পশু পালন করছেন খামারিরা। বেশি দামের আশায় গবাদি পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন তারা। সম্পূর্ণ সুষম খাবার দিয়ে গরুগুলো মোটাতাজাকরণ করা হচ্ছে বলে জানায় খামারি। গোখাদ্যের দাম বাড়ায় চলতি মৌসুমে পশুপালনে বেশি খরচ হচ্ছে কৃষকদের। গরুর সঠিক দাম না পেলে লোকসানে পড়ার শঙ্কা তাদের। আনুষঙ্গিক অন্যান্য সকল খাদ্যদ্রব্যের মূল্য অনেক বেশি, যে কারণে এবারে আমাদের প্রোডাকশন করতে যে পরিমাণ খরচ হচ্ছে, সেই পরিমাণ বাজার আমরা এখনো দেখছি না। ইন্ডিয়ার গরু ঢুকে পড়ে, খামারে লস হলে তো খামার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা বাজারটা পালে যাতে আমরা কিছু টাকা লাভবান হতে পারি, এটাই আমার চাওয়া। গরু পালনে নিয়মিত মনিটরিং করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রতিবারের মতো এবারও আমাদের খামারিরা কুরবানির উদ্দেশ্যে তাদের গরুর গবাদি পশু লালন পালন করছেন সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে। আমাদের কুষ্টিয়া জেলায় আমরা আমাদের খামারিদেরকে সঠিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালনের জন্য আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। রোগবালে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন যে ব্যবস্থা সেটি আমরা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় চাহিদা থেকে প্রায় 1 লাখ বেশি গরু পালন করেছে খামারিরা। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।
ভালোবাসা আর চোখের পানিতে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে বিদায় জানিয়েছেন সহপাঠীরা। ফ্লোরিডার ট্যাম্পায় তার জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। 9 মে সকালে ঢাকায় পৌঁছবে বৃষ্টির মরদেহ। এদিকে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আল্লাহু আকবার। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। খুবই কষ্টকর আমাদের জন্য। We have lost two of our very own. The entire process আমার জন্য খুবই দুঃখকর and সব কিছু মিলে আমরা ঠিকভাবে নেই। আমাদের ফাইনাল চলছে and we hopeful that এটা যেন কোনো একটা সিচুয়েশন আর কখনো না ঘটে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে পাঠানো হচ্ছে বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে এই ডিগ্রি তুলে দেয়া হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। গেল 16 মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায়, জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে তেহরান, ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি সইয়ের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী চালু হবে। এরপর একটি চুক্তির জন্য আলোচনার টেবিলে বসবেন 2 দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্টও জানিয়েছেন ইরানের সঙ্গে একটি বড় চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক এই তৎপরতার মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন নৌবাহিনী। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক আলোচনার ডামাডোলের মধ্যেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজ অবরোধ অমান্য করার চেষ্টা করলে তাতে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে কামানের গোলা ছুড়ে ওই জাহাজের রাডার ব্যবস্থা অকেজো করার দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে তেহরানের কিছুটা নমনীয় হওয়ার আভাস মিলেছে। ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি ও চিকিৎসা সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তির বিষয়ে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এছাড়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়েও কড়া বার্তা দেন তিনি।
এদিকে দীর্ঘ কথা চালাচালির পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের। তাদের তথ্য অনুযায়ী যুদ্ধ বন্ধে একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরান সরকার এখনও মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং শিগগিরই পাকিস্তানের মাধ্যমে তাদের চূড়ান্ত জবাব পাঠাবে বলে জানিয়েছে। এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান শিবির। পিএসএল ফেরত তারকার প্রতিভা নিয়ে প্রশংসা করলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। রানা যেন পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর না হন সেই প্রত্যাশা আফ্রিদির। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ইতিবাচক প্রত্যাশা পাকিস্তানের। কন্ডিশনের বাড়তি সুবিধা নয়, বরং স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, জানিয়েছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে কোচ। পিএসএলে দাপুটে পারফরমেন্সে আলোচনায় নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ বলেই একটু বাড়তি আগ্রহ পেস স্টারকে নিয়ে। বাবর আজম ছিলেন একই দলের সদস্য, বন্ধু থেকে এখন প্রতিপক্ষ। বাংলাদেশের চিরাচরিত স্পিন ট্র্যাক এবার দেখা যাচ্ছে না। পাকিস্তান প্রস্তুতি নিয়ে এসেছে টাইগারদের স্পিন সামলানোর, তবে এবার উইকেট একেবারেই ভিন্ন। গ্রিন টপ উইকেটে গতির ঝড় তুলতে পারেন পেসাররা, যেখানে টাইগারদের বড় অস্ত্র নাহিদ রানা, যাকে নিয়ে চিন্তায় আছে পাকিস্তানও। শাহিন শাহ আফ্রিদি রানার বিষয়ে কথা বলেছেন পেস বোলিং কোচ শন টেটের সঙ্গেও। নাহিদ রানাকে লম্বা সময় ধরে দেখছি। আমি শন টেটের সঙ্গে রানার বিষয়ে কথা বলেছি। ও বাংলাদেশের অনেক বড় সম্পদ। পিএসএলে তার পারফরমেন্স সবাই দেখেছে। পাকিস্তানের বিপক্ষে সেভাবে না জ্বলে উঠুক, এটাই প্রত্যাশা করি। ঘরের মাঠে স্পিন ফাঁদ বানিয়ে জেতার অভ্যাস বাদ দিয়েছে বাংলাদেশ। অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিলেও এবার ভালো করতে হলে পারফর্ম করতে হবে। সেই কাজটা করতে প্রস্তুত দল বলে জানান বাংলাদেশ কোচ। আপনি যদি অতীতে ফিরে যান, বাংলাদেশ তখন নিজেদের মাটিতে সব সময় স্পিন ট্র্যাক বানাতো। এখন এখানে সবুজ পিচ, আমরা একটি ভালো উইকেটে খেলবো। আমাদের বোলাররা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এটা ভালো, নাহিদ রানার মতো গতিময় পেসার আছে, তাকে বিশ্রাম দিয়ে খেলানো হবে কিনা সেটা আমরা প্রথম ম্যাচের পর দেখব। গত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে বোর্ড। 16 মের মধ্যে ওই তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে তাদের। অ্যাডহক কমিটির চতুর্থ সভা শেষে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এদিকে 64 জেলায় কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন অনেক কিছু করে প্রশংসা কুড়ানো তামিম ইকবাল একটা জায়গায় জন্ম দিয়েছেন প্রশ্ন, কেন যেন বোর্ড সভা নিয়ে কিছুটা লুকোচুরির প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েও সুযোগ রাখা হচ্ছে না মিটিংয়ের ফুটেজ সংগ্রহের। আবার সভা শেষে ব্রিফিংয়ের রীতিও বজায় রাখছে না বোর্ডের অ্যাডহক কমিটি। দায়সারাভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েই সারা হচ্ছে আনুষ্ঠানিকতা। গণমাধ্যমের মুখোমুখি হলে অন্যান্য নানা বিষয় উঠে আসতে পারত, কিন্তু সেগুলোর সুযোগই থাকছে না এমন প্রেস রিলিজ ফরম্যাটে। 2 দিনের ব্যবধানে আরও একটা বোর্ড সভা। সোমবারের সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করায় এদিন ব্রিফিং করলে নিশ্চয়ই সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন থাকত অনেক। এদিনের অ্যাডহক কমিটির চতুর্থ সভাতেও মূল এজেন্ডা ছিল নির্বাচন। মিটিংয়ের পর পাঠানো প্রেস রিলিজে কাউন্সিলর নিয়ে আপডেট জানিয়েছে বোর্ড। বিসিবি নির্বাচনের 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থার তালিকা চূড়ান্ত করা হয়েছে এদিন। ওই অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো থেকে মনোনীত কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দেবে বিসিবি, যা বোর্ডের কাছে 16 মের মধ্যে জমা দিতে হবে তাদের। এদিকে 64 জেলায় কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে। গেল 30 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন করে 3 মাস মেয়াদ বাড়ানো হয়েছে তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচে সিটি ক্লাবের কাছে 2-0 গোলে হেরেও চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম সিটি এফসি। অন্যদিকে রানার্স আপ হয়েছে সিটি ক্লাব। যদিও এর আগে ঘরোয়া লিগের সর্বোচ্চ স্তরে খেলা নিশ্চিত করেছে ক্লাব দুটি। কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি এফসির হাতে শিরোপা তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিচ্ছে 10টি ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্স আপ 2 দল উঠবে বাংলাদেশ ফুটবল লিগে এবং শেষের 2 দল নেমে যাবে ঢাকা প্রথম বিভাগ লিগে। ঘরোয়া লিগের শীর্ষ পর্যায়ে ওঠায় আগামী মৌসুমে শক্তিশালী দল গড়তে চান চট্টগ্রাম সিটি এফসির উপদেষ্টা ইসরাফিল খসরু। ভালো দল করা হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আশা করি মানে চট্টগ্রাম এফসিকে দেখে কিন্তু অন্য টিমগুলো কিন্তু উৎসাহিত হবে, উজ্জীবিত হবে, যেন উঠে আসবে। খালি একটা টিম নিয়ে তো ফুটবল ইকোসিস্টেম না, পুরো ইকোসিস্টেম কিন্তু অনেক টিম আছে, অনেক জায়গায় অনেক টিম আছে। একটা টিম যদি এক্সাম্পল সেট করে তাদেরকে দেখছি আরও আঞ্চলিক টিমগুলো উঠে আসে বিভিন্ন বিভাগ থেকে। এটা কিন্তু একটা বিগ মেসেজ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিককে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। অ্যালিয়াঞ্জ আরেনায় ম্যাচ 1-1 গোলে ড্র হলেও 2 লেগ মিলিয়ে 6-5 গোলে এগিয়ে থাকায় শিরোপার মঞ্চে ফরাসি চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে ফিরতি লেগে ম্যাচের 3 মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বায়ার্ন। কাভিচা কাভার টস খেলিয়ার পাশে ম্যানুয়েল নয়ারকে একা পেয়ে যান পিএসজির উসমান ডেম্বেলে। সেখানে থেকে কোনো ভুল করেনি ব্যালন ডিওর জয়ী ফুটবলার। এরপর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় বায়ার্ন, তবে তাদের সব আক্রমণে রুখে দেয় প্যারিসিয়ানদের ডিফেন্স। মাঝে রেফারির সিদ্ধান্ত নিয়েও উত্তপ্ত হয়ে ওঠে অ্যালিয়াঞ্জ অ্যারেনা। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের ডি বক্সে হ্যান্ডবল করেন হুয়াও নেভেস। বায়ার্ন ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও তা এড়িয়ে যান রেফারি। পিছিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা। মাঠে পরিবর্তন আনেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি। বল পজিশন ধরে রাখলেও পিএসজির ডিফেন্স ভাঙতে পারেননি স্বাগতিকরা। ম্যাচের যোগ করার সময় হ্যারি কেইন গোল পরিশোধ করলেও তা শুধু আক্ষেপ বাড়িয়েছে সমর্থকদের। হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে শুভেন্দুর পিএসকে গুলি করে হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি বিজেপির। সন্দেহের তীর তৃণমূলের দিকে, ঘটনার নিন্দা দলটির। সরকারি দফতরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা, প্রশাসনকে জনমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। এবং তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা, যৌথ বিজ্ঞপ্তি। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ সাবরিনা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।